ফরিদা, মা তুমি কোথায়? খাবার ঠান্ডা হচ্ছে তো। সে মনে হয় রাগ করেছে। রাগ করবে কেন? আসলে বাচ্চাদের জন্য তার কষ্ট হচ্ছে। তুমি আবারও ভুলে গেছো, হাজারবার বলেছি বড়দের কথার মধ্যে কোনোদিন নাক গলাবে না। এসব কথা বাদ দিয়ে মাথা নিচু করে তুমি তোমার খাবার খেয়ে নাও। আমার মনে হয় ফরাদের কথাই ঠিক। বাচ্চাদের চিন্তা তার মাথা খারাপ হয়ে যাচ্ছে। তোমার মনে নেই ফিরে এসে সেদিন বলেছিল ফেলে আসা দিনগুলিকে মনে করতে চাই না? হ্যাঁ, মানুষ যখন বোধ শক্তি হারায় হাজার রকম কথা বলে। এমন কোন মা আছে কি যে বাচ্চাদের কাছ থেকে দূরে থেকে আনন্দে থাকে? হ্যাঁ, তুমিও অযথা এবং ফালতু দরদ দেখে তাকে উস্কে দিচ্ছ, যাতে শেষ পর্যন্ত ওই আস্থা করে ফিরে যায় তার অপদার্থ স্বামীর কাছে। প্রথমত তার সংসার সম্পর্কে যা বলছো তা কি ঠিক হচ্ছে? দ্বিতীয়ত যদি মনে করো ঠিক, তবু স্বামী স্ত্রী কি মত বিরোধ হলেই তালাক নিয়ে নেয়? খাওয়া সেরে নাও, খোদা না করুন তোমার না আবার মাথা গরম হয়ে যায়। এটাও তো হতে পারে না আমরা খাবো আর সে উপোস করে থাকবে। সে হয়তো ক্লান্ত, খিদা লাগলে এসে খেয়ে নেবে। বলছিলাম ফরাদ গিয়ে ডেকে আনলেই তো ভালো হতো। অযথা ব্যাপারটাকে এত জটিল করো না, খাচ্ছ খেয়ে নাও। ব্যাপারটা তুমি যেভাবে নিচ্ছ অত ছোট নয়। আমরা যদি গুরুত্ব নাও দেই নিজেই জটিল হবে। মাশাআল্লাহ। দুটো বাচ্চার ব্যাপারে এর সাথে জড়িত। তোমরা নিজেরাও কিছু করছো না, অন্যকেও কিছু করার সুযোগ দিচ্ছ না। এইভাবে চলতে থাকলে সেও তো আর একটা বিয়ে করে বসতে পারে। এই ব্যাপারে কোনো চিন্তা করেছো কি? যখন বাচ্চা দুটো তার সৎ মায়ের হাতে পড়বে তখন কি দুর্গতিই না হবে? হ্যাঁ মা ফরিদা, তুমি খাবার টেবিলে আসছো না কেন? ফরিদা, কোথায় যাচ্ছ? যাচ্ছি আপাকে ডাকতে। ডাকার দরকার, যাচ্ছি আপাকে ডাকতে। ডাকার দরকার নেই। তোমার বাবার মতো সব ব্যাপারে নাক গলাও কেন? বসো বলছি। হ্যাঁ, জোর খাটাতে চাও? খাবারই খাবো না বলছি। মরগে যাও। তোমরা ঝগড়া করছো কেন? কোথায় যাচ্ছ? না, এই খাবার না খেয়ে যাচ্ছ কেন? প্রতি পদে পদে তাকে জিজ্ঞাসাবাদ করো কেন? অন্ততপক্ষে তাকে ছেড়ে দাও, সে নিজের চিন্তা নিজে করুক। আমার দিকে ভেবে তাকাচ্ছ কেন? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেটে যা আয় করি সবই তোমাদেরকে দিই আমি। তারপরও কেন তোমরা আমার সাথে এরকম ব্যবহার করছো? আমি তো তেমন কিছু বলিনি। ছেলেটা তো এখন আস্তে আস্তে বড় হচ্ছে মা। এটা ঠিক না যখন তখন বলবে এটা করো ওটা করো না। তোমাকে আর মাতবরি ফলাতে হবে না। আমরা জানি কখন কোথায় কি করতে হবে। লানত পড়ুক তোমাদের মতো কুচক্রীদের ওপর। এটা কি খাওয়া হলো? এটা কি জীবন? তুমি আমাকে একটা কথা বলবে? তোমার স্বামী তো প্রথম দিন থেকে এ ধরনের মানুষ ছিল না, ছিল? সত্যি কথা বলতে গেলে না। তবে আপনাকে একটা কথা বলে রাখি, প্রথম দিন থেকে সে যদি এরকম ব্যবহার করতো তাহলে কখনো তাকে বিয়ে করতাম না। এটা তুমি ঠিক বলেছো। আচ্ছা বলো দেখি, কখনো চিন্তা করে দেখেছো কি তোমার কথা মতো যে স্বামী এত ভালো চরিত্রের এবং কর্মঠ ছিল, কি হলো যে হঠাৎ করে সে তোমার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করলো? কি বলবো, মনে হয় বেকার হবার পর থেকেই
শুধু কি বেকার হবার কারণে? না, তা ঠিক নয়, অন্য কারণও আছে। সেটা কি? যেমন যখন সে তার মায়ের বাড়িতে যেত, তারপর সে ফিরে আসলে একেবারে অন্য মানুষ হয়ে যেত। বোঝাই যেত যে তার মা এবং বোন তার কান ফাড়ি করেছে, অকারণে বাহানা খুঁজে সে এমন ব্যবহার করতো যে একেবারে মরে যেতে চাইতাম। তুমি কি ছিলে? যখন এখানে আসতে কান ভারী করতো না? তুমি অন্য মানুষ হতে না? যখন ঘরে ফিরে যেতে অকারণে স্বামীকে জিজ্ঞাসাবাদ করতে না? মানুষের উচিত অন্যের দোষ দেখার আগে নিজের দোষ দেখা। দোষ তারই ছিল। সে খারাপ ব্যবহার না করলে এখানে আসতাম না, খেদও প্রকাশ করতাম না। একবারও কি এমন হয়েছে তুমি তোমার স্বামীর সাথে রাগারাগি করেছো অথবা বদনাম করেছো, ওরা সমর্থন না করে বকাঝকা দিয়ে স্বামীর কাছে ফেরত পাঠিয়েছে? আমি সবসময় যা বলতাম এরা তাই সমর্থন করত। এরা চাইতো আমি যেন স্বাভাবিক জীবনে ফিরে যেতে না পারি। কিছু মনে করো না, তুমি যদি বুদ্ধিমতী হতে, যখন দেখলে তোমার বোন এবং মা তোমার জীবনটাকে নিয়ে এইভাবে ছিনিমিনি খেলছে এবং তোমার স্বামীকে তাদের ইচ্ছা মতো চালাতে চাচ্ছে, তোমার উচিত ছিল না এই সুযোগটা তাদেরকে দেয়া এবং তাদের হাতে শাবল তুলে দেওয়া, যাতে তোমাদের সংসারটা এভাবে ভেঙে গুড়িয়ে দিতে পারে। আমি যদি তোমার জায়গায় হতাম, তাহলে স্বামীর মন জুগিয়ে এমন ভাবে আচরণ করতাম যাতে সে লজ্জায় গলে যেত, অন্যদিকে অপরের হস্তক্ষেপেরও সুযোগ থাকতো না। মা, 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 কোথায় গেলে মা? কি হয়েছে যে বাড়িঘর একেবারে মাথায় তুলেছো? বলছি রুটিগুলো কোথায় রাখবো? এটাও কি জিজ্ঞেস করতে হয় বোকা কোথাকার? জানো না রুটি কোথায় রাখতে হয়? দস্তরখানে রাখলে তুমি বলবে গরম গরম রাখাতে দলা পাকিয়ে গেছে, খোলা জায়গায় রাখলে বলবে বাতাসে শক্ত হয়ে গেছে, খাওয়া যাচ্ছে না। এ বাড়িতে তো কারো স্বাধীনতা নেই। তোমার বোন ফাইমা এখানে নেই, তাই জোর গলায় এসব বলছো। রুটি শক্ত হতে না দিলে দস্তরখানায় রাখো গে, যাও বলছি। আমাকে কথাগুলো শুনতে দিল না। মায়ের কথা হচ্ছে দরকার পড়লে ঝিয়ের কাজ করো, কিন্তু এই ধরনের পুরুষের সাথে সংসার করো না। তোমার মত কি? আমার এ পর্যন্ত যা কিছু তুমি বললে, হয় তোমার বোনের কথা ছিল, না হয় তোমার মায়ের কথা। আমি জানতে চাচ্ছি তোমার স্বামীর ব্যাপারে তোমার নিজের কোনো মতামত আছে কি না। মাশাআল্লাহ, তুমি দুটো সন্তানের মা হয়েছো। এটা খুবই খারাপ কথা, মানুষ নিজের ক্ষমতাকে অন্যের হাতে তুলে দিয়ে নিজে অক্ষম হয়ে থাকবে। যদি স্বামীর ওপর নারাজ হয়ে থাকো, কেন তাকে নিজেই বলছো না? আর যদি তোমার স্বামী তোমার দোষ ত্রুটি দেখে, তার উচিত বোন আর মাকে না বলে তোমাকে বলা। যদি তুমি আমার কথা মানো, তাহলে দেখবে মতবিরোধ তোমাদের কখনো বিচ্ছেদ ঘটাতে পারবে না, আর কেউ কোনোদিন সাহসও পাবে না তোমাদের ব্যক্তিগত জীবনে অযথা হস্তক্ষেপ করতে। মনে হচ্ছে মাথায় মারি। মা, কি কাজ করছো? তুমি কি দেখতে পাচ্ছ না এখানে আমি ঝাড়ু দিচ্ছি? মা, ভিতরে আছে নাকি কেউ? তাতে তোমার কি? যাও পড়াশোনা করো গে। এসেছি বাবাকে খুঁজতে। সে গেছে ক পয়সার পেনশন তোলার জন্য। এখানে দাঁড়িয়ে থাকতে ধুলোবালিতে ভরে যাবে, ঝাড়ুর কাছ থেকে সরে যাও, যাও বলছি। ঠিক আছে। অদ্ভুত কোথাকার। কেউ না, আম্মা যান ঘর ঝাড়ু দিচ্ছে। কাছে এসো। আচ্ছা, সব বোবা হয়ে গেল নাকি? যেভাবে বলেছি সেই মতো ভালো ব্যবহার করে এবং নমনীয় হয়ে তার অন্তর থেকে বিরাগ ভাবটা মুছে ফেলো। তুমি ফিরে যাও তোমার নিজের ঘর সংসারে। এই পন্থাই সঠিক পন্থা। যদি তোমার স্বামী এর পরও খারাপ ব্যবহার করে, আমার নামে যা ইচ্ছা তাই বলো। মা, মা কি হলো মা? হায় রে গোপাল, মা এটা কি হলো? আমার কপাল আর কি, দরজায় ছিটকানি লাগিয়ে বসুনি কেন? আম্মা যান? কিসের আম্মা যান? ওই সংসারে ফিরে যেতে সে তোমাকে বারবার উস্কানি দিচ্ছে। আমার হাত যদি কেটে দু টুকরো করে ফেলো, তবু আমি তাকে ওখানে যেতে দেব না। ভেবেছো কি তোমরা?
6 বছর ওই সংসারে তার রক্ত পানি হয়ে গেছে এবং যেদিকে ঘুরিয়েছে সে ঘুরেছে। যখন সে প্রথম স্বামীর ঘরে গেল কি সুন্দর স্বাস্থ্য ছিল তার, কিন্তু যখন সেখানে ফিরে এলো দেখছেন তো, একটা শুকনো কাঠি। সে যাই হোক, যে লোকটি সম্পর্কে আপনি এত বদনাম করছেন সে তো 2 সন্তানের বাবা। সেই সন্তান দুটো আপনার নাতি নাতনি, এটা তো আর অস্বীকার করতে পারবেন না। পারবেন কি? ওদের বাবা আমাদের সঙ্গে ভালো ব্যবহার করেছে যে তার বাচ্চারা করবে? আম্মা যান, আম্মা জান বলো না, আমি ওই নিমুখারাম মানুষটাকে আমার এই হাতের তালুর চেয়েও ভালো করে চিনি। আবারও যদি ওই শয়তান তোমার ঘাড়ে কোনো রকমে চেপে বসে আর ওই সংসারে তুমি আবার ফিরে যাও, তাহলে তুমিও শুনে রাখো মেয়ে, এবার তোমার লাশও আমাদের জন্য এখানে পাঠিয়ে দেবে। এখন বুঝে দেখো। কথাটা ঠিক হলো না, মানুষের খান তো সীমান নয়। যতদিন তার ওই বুড়ি মা এবং বেটে ধরনের বোনটা তার পরামর্শদাতা থাকবে, ততদিন সে সীমারের চেয়েও নিকৃষ্ট। প্রত্যেক মানুষের জীবনটাই তার নিজের সাথে জড়িত। কারো কোনো অধিকার নেই কোনো অবস্থাতেই অন্যের জীবনে অযাচিতভাবে হস্তক্ষেপ করা, তা সে মাই হোক বা তার বোনই হোক। ওহো, আপনার কথাটা মূল্যবান এবং আমার কথা তো এটাই, যতক্ষণ পর্যন্ত ওই 2 কুচক্রী থাকবে ততক্ষণ পর্যন্ত এদের জীবনে কোনো অবস্থাতেই শান্তি আসতে পারে না। আফসোস শুধু ওই দুজনই নয়, অসুবিধাটা অন্য জায়গাতেও আছে। ঠিক আছে, অনুমতি পেলে আমি এখন বলছেন আসি। কি, এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছেন? একটুখানি বসুন না, আজকে দুপুরের খাবারটা আমরা না হয় একসাথে বসেই খেয়ে নেব। অশেষ ধন্যবাদ, সেটাও আপনারই ঘর। সংসারের কাজকর্ম সব ফেলে রেখে এসেছি এই জন্য যে দেখি এদের জন্য কিছু কল্যাণ করা যায় কিনা। হ্যাঁ, কল্যাণের কথা যা বললেন তা হয়ে গেছে। তালা। যাই হোক, খোদা হাফেজ আপা। কিছু মনে করো না, কষ্ট দিলাম। না না, কষ্ট কি, তোমাদের মেহেরবানি। খুব খুশি হয়েছি। মুরুক্কে যাক, ভারী এসেছেন আমার কল্যাণের কাজ করতে। কমলা লেবু শেষ, শুকনো দানাগুলো একটাও মুখে দেয়নি। চমৎকার কমলার খোসা, নরম হলুদ ফল তো মুখে দিলেই গলে যায়। যখনই তুমি সিদ্ধান্ত নিতে পারবে, নিজেই নিজের জীবন পরিচালনা করবে, আমার দরজা তোমার জন্য খোলা আছে। তোমার আশার অপেক্ষায় থাকবো। ঠিক আছে? ঠিক আছে মামুনি? খালাম্মা, খোদা তোমার সহায় হন মামুনি। খোদা হাফেজ। খোদা হাফেজ। অনেক কষ্ট করলেন খালাম্মা, আবার আসবেন। না না, তাতে কি, এটা আমার দায়িত্ব। ওনার প্রতি আল্লাহর রহমত হোক। প্রথম দিনই যদি এই কথা বলতেন তাহলে একটা কথা ছিল, কিন্তু এখন কোনোভাবেই তাকে গ্রহণ করতে পারবো না। কেন? আমার কাছে প্রমাণিত হয়েছে ওই মহিলা দায়িত্বহীন ও নিষ্ঠুর। এতদিনে সে একবারও বাচ্চাদের কোনো খোঁজ নিতে আসেনি, কোনোদিন না, কখনো না। হয়তো কোনো অসুবিধা আছে। জি না। সম্ভবত সে লজ্জা পেয়েছে। অনুমতি পাইনি। কার কাছ থেকে? তার মা আর বোনের কাছ থেকে। আমার মনে হয় না। সেটাই তো বলছি, আমার স্ত্রী তার মা আর বোনের অধীনে, তার সামান্যতম স্বাধীনতাটুকুও নেই। যে মহিলার নিজের কোনো সিদ্ধান্ত নেবার ক্ষমতা নেই, অন্যের অধীনে থাকাটাই তার জন্য ভালো, সেটাই মঙ্গল। তুমি যা বলছো তা যদি সত্যি হয় তাহলে তুমি সঠিক পথে রয়েছো। আমি খুশি হয়েছি অন্তত একজন আমার মনের দুঃখ বুঝতে পেরেছে, যে দুঃখ আমাকে কুরে কুরে খাচ্ছে। অবস্থা যাই হোক, মেজাজ খারাপ করছো কেন বাবা? একটু শান্ত হও, তোমার দুটো সন্তান রয়েছে তো। জেনে রাখুন, ওরাই আমার সবকিছু। আমি মরে গেলে ওদের এতটুকু কষ্ট পেতে দেব না। তাহলে তোমার স্ত্রীকে নিয়ে একই ছাদের নিচে বসবাস করতে হবে। বাচ্চাগুলো তোমাদের দুজনেই আদর যত্ন পাবে। এ পর্যন্ত তাদের মা না থাকাতে কোনো রকম কষ্ট পেয়েছে কি? আল্লাহর মতে ভবিষ্যতেও পাবে না। তাদের মায়ের কথা মনে আসুক, এ সুযোগ আমি দেব না। তোমার কি হবে তাহলে? আমার না, এটা ঠিক হলো না বাবা। তুমি দেখছি প্রতারণা করছো তোমার নিজের সাথে, সন্তানের সাথে, এমনকি তোমার নিজের স্ত্রীর সাথে। তা আবার কিসের জন্য? যে একেবারে অযথা। গোয়ার তুমি দ্বারা মানুষ তার কথাকে কাজে পরিণত করতে পারে না। এই জেদটা বা কোন লাভের জন্য? সর্বদা জেদ চলে না, কখনো কখনো নরম হতে হয়। আমি নিশ্চিন্তে বলতে পারি প্রথম স্ত্রীর মতো কেউ হয় না। আরো বড় কথা হলো, নিজের মায়ের স্থান অন্য কেউ নিতে পারে না। পারে কি?
কি এই যে দেখছি কলসের টুকরোটা আমার মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। বহুদিন হলো তোমাদেরকে দেখিনি। শুকরিয়া তোমার, তোমারই জন্য আমি উৎসর্গকৃত। আল্লাহর মেহেরবানি। কি সুন্দর চেহারা। আপামনি, আমি ভয় পেয়ে যাচ্ছি। কি হয়েছে তোমার? কেন? কি জন্য? ভালো তুলেছি না? আমাকে কেন বলনি? কেন বলনি যে তুমি তাদেরকে দেখতে যাও? বলনি কেন আমাকে? ফাহিমা আপা বলেছে তোমাকে বলে দিলে আমাকে কঠিন শাস্তি দেবে। ফাহিমা? ফাহিমা তাহলে কথা জানতে তুমি বাচ্চাদের কাছে যাও। একবার কেটির খুব অসুখ হয়েছিল, আমার মুখ দিয়ে বের হয়ে গেল। আর সে বললে কেটির কি হয়েছিল? কবে কি হয়েছিল? তার অবস্থা এতই খারাপ ছিল যে স্যালাইন দিতে হয়েছিল। হায় খোদা, আমার এখন উপায়। ঠিক সেই রাতে আমি এমন একটা দুঃস্বপ্ন দেখেছিলাম। কেন এতদিন আমাকে কিছু বলনি? বলেছি তো, ফাহিমা আপা বলেছিল যদি বলি তাহলে আমার কল্লা। আচ্ছা, ফাহিমা খানম। কতটা বোকা ছিলাম আমি, তাকে ভালো মনে করেছিলাম। আপা কাঁদছো কেন? আমি না আবারও তাদের দেখতে যাব। কবে 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 আমার সোনামণিতে দেখতে যাবে? কি সুন্দর লাগছে আমার সোনামণিকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ সোনামণি আমার। টুপিটা পরিয়ে দিই যেন ঠান্ডা না লাগে।
আপনি এসে গেছেন? কি আশ্চর্য, ওই মেয়ের এত বড় সাহস! বলেছিলাম না অযথা চিন্তা করার কোনো কারণ নেই, সে তো আর খুকি নয়। বাবার কথা শোনো। কি বলছো তুমি? এত রাতেও সে ঘরে ফিরবে না? কি আর বলবো ভেবে পাচ্ছি না। এবার পাড়া প্রতিবেশীদের আমি কি জবাব দেব? স্বামী ছাড়া মহিলার পক্ষে ঘন্টার পর ঘন্টা এভাবে কথা বন্ধ করলে কেন? একজন স্বামী ছাড়া মহিলার কোনটা ভালো নয়? কি এমন করেছে যে শরীয়ত সমাজ বিরোধী হয়েছে? তুমি কেন আমার পেছনে যাও, লেগেছো? তুমি পড়তে যাও। তুমি আমার পিছু ছাড়ছো না কেন? আজ রাতে তোমার কি হয়েছে? তোমার কি হয়েছে? আমি বলেছিলাম যে স্বামী ছাড়া মহিলার পক্ষে গভীর রাত পর্যন্ত এখানে সেখানে ঘুরে বেড়ানো ঠিক নয়। যারা স্বামী ছাড়া হয় তাদের বেঁচে থাকার অধিকার নেই? তাদের কি মরা উচিত? আরে আরে, তোমাদের কি হয়েছে? মা, তোমার বোনের অন্য কোনো উদ্দেশ্য ছিল না, সে শুধু চেয়েছিল। অবশ্যই ছিল, প্রথম আহা। থেকেই খারাপ ছিল। আসলে আমি বোকা আর অন্ধ ছিলাম, মনে করেছিলাম আমার বোন বুঝি আমাকে সহানুভূতি দেখাচ্ছে। বোন হিসাবে সহানুভূতি দেখাবো, এটাই তো স্বাভাবিক। তোমার আবার সহানুভূতি? তোমার ফন্দি হলো আমার জীবন ধ্বংস করে স্বামী এবং সন্তানদের কাছ থেকে দূরে সরিয়ে এনে আমার সাথে দুর্ব্যবহার করা। দেখেছো মা, নির্লজ্জ নিমকহারামরা ধ্বংস হয়ে যাক। মনে করেছিলাম তুমি একটা মানুষ, ভেবেছিলাম তোমাকে ভালোবাসা দিলে তুমি সেটা বুঝতে পারবে। বুঝেছি, খুব বুঝে ফেলেছি। তোমার চালাকি পূর্ণ দুশ্মনী আমি বুঝে আরে, আরে। ফেলেছি। ছাই পড়ুক তোমার মুখ। তোমার মুখেও ছাই পড়ুক। তুমি কি কান ফাড়ি করনি? পেছনে লেগে থেকে আমার স্বামীকে দূরে সরিয়ে দাওনি? এমন করেছো আমার কলজের টুকরোদেরকে ছেড়ে আসতে বাধ্য হয়েছি আমি। তবে কে কে এমন করেছে? কে আমার দুর্ভাগ্যের জন্য দায়ী? তোমরা কি কিছুই বলবে না? মা বাবা তোমরাই বলো, আমি কে এর জন্য দায়ী? এই নির্লজ্জ চশম কোথাকার! তাহলে কে করেছে? তুমি কি বলনি তালাক নিয়ে আসলে সব ঠিক হয়ে যাবে? বলনি বড় লোকের ছেলেরা আমার জন্য অপেক্ষা করছে? আমি? এই তুমি না তো, তাহলে কে? মিথ্যেবাদী! সাহস থাকলে আমার চোখের দিকে তাকিয়ে কথা বলো। তাকালে কি হবে? মনে করছো ভয় পাচ্ছি? লজ্জা করা উচিত। আমাকে এখানে এনেছো আরামে রাখতে নাকি তোমার চাকরানি বানাতে? স্বামী তাকে অপবাদ মাথায় চাপাতে, নিজের রাগ আমার উপর ছাড়তে? অফিসের বেতন ঘরের খরচ চালানোর দাপটা আমাকে দেখাচ্ছ? তুমি এতই হিংসুক কৌশলে আমার অবশ সন্তানদের মাতৃহীন করেছো। নিজের বোনকে তুমি করুণ অবস্থায় ফেলেছো। তুমি নিজেই ঠকেছো, অন্যের ঘাড়ে দোষ দিচ্ছ কেন? নিজ নেহায় তো গরিব পাত্র আসা মাত্র তাকে স্বামী হিসেবে গ্রহণ করেছো। দেখেছো তো, আমি তো তোমার মতো ঠকিনি। তোমার স্বামীর মতো 100টা আসলে আমি পাত্তা দিতাম না। আজ পর্যন্ত কেউ তো এলো না। আহা, তোমাকে যদি না থামাই তাহলে কেমন পর্যন্ত কথা বলতেই থাকবে। মামুনি, আল্লাহ বেজার হবেন এভাবে তোমার বোনের মনে কষ্ট দিলে। আমার কি মন ছিল না? তুমি জীবনেও সুখ শান্তির মুখ দেখবে না বলে দিলাম। এই, মুখ বন্ধ করো। যতই তোমাকে কিছু বলছি না ততই তোমার স্পর্ধা বেড়ে যাচ্ছে। আমি কি মিথ্যে বলেছি? অপেক্ষা করো, জারি জুরি সব ফাঁস করে দেবো, তাহলে তোমাদের আসল চেহারা বেরিয়ে আসবে। তুমি আমাকেও জড়িয়ে ফেলবে? হ্যাঁ, তোমার অহৈত কাদর স্নেহ আর ওর হিংসা বিদ্বেষ আমার জীবনটাকে ছিন্ন ভিন্ন করে দিয়ে। খুব ভালো বলেছো, ধন্যবাদ তোমাকে। আমার আদর স্নেহের যোগ্য পুরস্কারই তুমি দিলে। সব আদর স্নেহ ছিল না মা। যদি আদর করে ঘরে স্থান না দিয়ে বরং বকুনি দিয়ে আমাকে ফেরত পাঠাতে, তাহলে সেটাই আমার জন্য মঙ্গল হতো। আমি বোকা? যাও বলছি। ভেবেছিলাম তুমি একটা মানুষ, ওই সংসারে থাকার যেখানে আরামে থাকবে। এখন দেখছো তুমি ওই অভাবে সংসারে থাকারই উপযুক্ত। নিজের সংসারে থাকা অনেক ভালো তোমার মতো অহংকারের সাথে থাকার চেয়ে। বুঝতে পেরেছো? আহা, তুমি তো অন্ধ। আগে নিজের দিকে চেয়ে দেখো। আমার চাচাতো বোনের উপর যে বিপদ এসেছিল সেটা তোমার জন্য না। আমি আর বাড়িতে থাকবো না। হয় আমি থাকবো না, সে থাকবে। এখানে সবই তোমার, আমার এখানে জায়গা নেই। ফরিদা, কোথায় যাচ্ছ? মামুনি, এত রাত্রে কোথায় যাচ্ছ? যেতে দাও, ওটা একটা অকৃতজ্ঞ মেয়ে। তার জন্য এত কষ্ট করলাম, রক্ত পানি করলাম, শেষে দেখলে মেয়েটা আমারই দোষ ত্রুটি বের করছে। অবশ্যই বের করবে। তার সংসার ভেঙে দিয়ে তোমার সাথ মেটেনি, মেয়েটাকে এখান থেকে বের করে দিলে। কি হলো, হঠাৎ মুখ খুললে যে? তুমি ভেবেছো এখন আমি চুপ করে থাকবো আর তোমার যা ইচ্ছা তাই তুমি করে যাবে? এত চিল্লাচ্ছ কেন? প্রতিবেশীরা শুনে যাক, এই কি তুমি চাও? সবাইকে জানতে দাও যে তোমাদের দুজনের না আছে কোনো বুদ্ধি শুদ্ধি, না আছে এর মধ্যে মানবতার কোনো পরশ। জীবনে যেখানে যা পেয়েছি সব তোমাকেই দিয়েছি। যেদিন থেকে অবসর নিয়েছি এই নির্লজ্জটা রুটি রুজি খাচ্ছি। আমি একটা মরা গাছের মতো, আমার কণ্ঠ রুদ্ধ। তোমাদের জন্য কষ্ট করেছে, উপার্জন করেছে, এটা কি অন্যায় হয়েছে? আমার কি দায় পড়েছে তোমাদের জন্য সব করতে যাব? এরপর থেকে তোমার আনা কোনো জিনিস আমার গলা দিয়ে নামবে না। এতদিন মান সম্মান নিয়ে বেঁচে থাকার পর এখন তোমাদের তলবিবাহ হয়ে থাকবো, আর কোনো কথাই বলবো না। তুমি এখন আবার কোথায় যাচ্ছ?
যাচ্ছি জাহান্নামে। তুমিও দেখছি এত রাতে পাগল হয়ে গেছো। ব্যায়াম করছিলাম ক্লান্তি দূর করতে। বাবা কোথায় গেল? জাহান্নামে গেছে। অবস্থা এতই জটিল হয়ে পড়েছে যে সবাই যেন পাগল হয়ে গেছে। তুমিও সুযোগ পেয়ে গিয়েছিলে ওই মেয়েটার মুখে মুখে তর্ক করতে। সেই প্রথম শুরু করেছে। ঘুমিয়ে পড়েছে? মাথা রাখা মাত্রই ঘুম এসে গেছে। কি আশ্চর্য! আজকে পার্কে এমনই দৌড়াদৌড়ি করেছে বলার মতো না। যারাই তার দিকে তাকিয়েছে হেসে একদম গড়াগড়ি। ঘরে এসে যদি তার চারপাশে একটু ধূপ নিয়ে ঘুরিয়ে আগুনে ফেলতে ভালো হতো। এখন দেখবে তোমার ভাই তোমার দিকে এইভাবে তাকাবে। বলেছিলাম না? সে এইভাবেই তাকাক আর ওইভাবেই তাকাক, ঘরে ঢুকেই আমি তার জন্য ধূপ জ্বালিয়েছিলাম। খুব ভালো করেছো মামনি। মাশাআল্লাহ, হাজার শুকর, বাচ্চাগুলো খুব মেধাবী। বিশেষ করে কেইওয়ান এমন কথা বলে মানুষ অবাক হয়ে যায়। বলো দেখি ওরা কার মতো হয়েছে? আমরা তো আলহামদুলিল্লাহ পরিবারের সবাই একেবারে হাবা গোবা। মানে? মানে একজন আরেকজনের থেকেও বোকা। তোমার মরহুম পিতা কি ছিল? তিনি বাইরে থেকে বাদ যাবেন কেন? হেসো না, সব কথাতেই হাসা ঠিক না। দুঃখের কথা এই যে এতদিনের মধ্যে ফরিদা বাচ্চাদের একবার দেখতেও আসলো না। ফরিদার প্রথম থেকেই বাচ্চাদের প্রতি অতটা টান ছিল না। ঘোরাফেরা, বাপের বাড়িতে যাতায়াত করা, এসব নিয়ে সে ছিল ব্যস্ত। বাচ্চাদের দেখার সময় ছিল কোথায় তার? তুমি যা বলছো এটা ঠিক না। তাহলে কোনটা ঠিক বলো, আমরাও জেনে নি। এক্ষেত্রে এখন যেহেতু সবকিছুই একেবারে শেষ হয়ে গেছে, এসব নিয়ে আর মাথা ঘামিয়ে আমাদের কোনো লাভ নেই। যদি তুমি প্রথমেই ওই মেয়েটাকে বিয়ে করার জন্য অন্ধের মতো আগ্রহী না হতে, আমরা নিজেরাই দেখে শুনে তোমার জন্য রূপবতী ও গুণবতী মেয়ে বাছাই করে এই ঘরে নিয়ে আসতে পারতাম, যে সব দিক থেকে তোমার জন্য হতো উপযুক্ত। আর তোমার কথা মতো চলতো। কি বলছো? সবকিছুতেই উপহাস না। আম্মাজান ঠিকই বলেছে। যদি তখন তাড়াহুড়ো না করতে, আমার বান্ধবী আর সহপাঠীরা তোমার স্ত্রী হতে আগ্রহী ছিল। এখনো তো দেরি হয়নি। এখনো অনেকে আছে যারা তোমার সহপাঠীদের বদান্যতা প্রশংসার যোগ্য। তবে তোমার ভাই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। যে কোনো নারীর কথা শুনলেই আমি ভয় পাই। তারা তো ঝগড়াটে, স্বার্থপর, মেজাজি, রুক্ষ। বাহ! কি হলো? মেজাজি, রুক্ষ এসব কি? কি সব আবল তাবল বকছো? আমি তোমাদেরকে একটা কথা বোঝাতে চাচ্ছি, আমি আর কোনোদিন বিয়ে করব না। এইভাবে কেউ মিশ্রি ভাঙে? দেখো দেখি, গোটা রুমটাতে মিশ্রির দানা দিয়ে ভরে দিয়েছো। এত তাড়াহুড়ো করে কাজ করা ভালো না। দেখেছো মাইলখানিক জুড়ে মিশ্রি ছিটিয়েছো। আসলে আমাকে আর দেখতে পারছে না, তাই যে কথাই বলি না কেন খারাপ লাগে। ভালো, খুব ভালো। এই যখনই কোনো মেয়ের কথা ওঠে তখনই তুমি এইভাবে হাই তুলতে থাকো কেন? অনেক হয়েছে, ঘুমাতে যাচ্ছি। কাল সকালে অনেক কাজ রয়েছে। জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো? জি ভালো। আপনি কেমন আছেন? কারখানার শোরগোল কেমন লাগছে? কান ঝালাপালা হয়ে যায়নি তো? কাজে থাকলে কান নিয়ে কোনো সমস্যাই হয় না। আচ্ছা, আজ রাতে কি কাজ আছে? ভালোভাবে কাজকর্ম করছো তো? সুস্থ দেহ থাকা একটা নেয়ামত। আচ্ছা, আজ রাতে ঘরে না ফিরলে কি হয়? বলছিলাম চলে এসো, একসাথে ডিনার খাবো। কারণটা কি? কোনো শুভ কাজ? জি ঠিক আছে, নিশ্চয়ই আসবো। পৌঁছে যাব সময় মতো।
এসো, ভেতরে এসো। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম খালাম্মা। ওয়ালাইকুম সালাম মানু চেহের, অনেক খুশি হয়েছি। অশেষ ধন্যবাদ। কি বাবা, একা এলে যে? ফুলের মতো বাচ্চাগুলোকে আনলে না কেন? সারাদিন তারা খেলাধুলায় এতই ব্যস্ত থাকে যে সন্ধ্যের সাথে সাথেই তারা ঘুমিয়ে পড়ে। তাদের মায়ের জন্য দুঃখ হয়, যদি সে থাকতো। সেই তো এটা চেয়েছে। যা হোক, কথা দিচ্ছি যদি আবার এখানে কখনো আসি বাচ্চাদের নিয়ে আসবো। তারা আসলে সত্যি খুশি হব। এসো, বসো। যখনই তাদের মুখের দিকে তাকায় আমার নাতিদের মতো মনে হয়। আপনার মেহেরবানি। বসো, তোমরা এখানেই বসো। চা খেতে খেতে আমি রাতের খাবার তৈরি করে ফেলবো। আপনাদেরকে কষ্ট দিচ্ছি, মাফ করবেন। আসলে আমি কষ্ট দিতে চাই। এসব কি বলছো? আল্লাহর রহমতে অবশিষ্ট কাজ যেন সুষ্ঠুভাবে এগোই। তোমাদের পুনর্মিলনের জন্য এক গামলা খাবার মানত দেব। বলছিলাম যে বাচ্চা দুটোর জন্য তোমার মন যদি খারাপ লাগে, তুমি এখানে থাকতে ওদের নিয়ে আসতে পারি। বলেছি তো, তাদের অভ্যেস সন্ধ্যাবেলায় ঘুমানো। এখন তাদেরকে জাগানোটা ঠিক হবে না। যাই হোক, আমি বলছি তারা তো এখানে নেই, আর তোমার স্ত্রীও এখানে নেই। তার কথা তো অনেক আগেই বাদ দিয়েছি। কি ব্যাপার, আর একটা বিয়ে করেছো নাকি? না না, যদি বিয়ে করতাম তাহলে সর্বপ্রথম আপনি খবর পেতেন। ভয় পেয়েছিলাম। আল্লাহ না করুন, ভেবেছিলাম ওই মাসুম বাচ্চাদের জন্য তুমি সৎ মা ঘরে এনেছো। আমি প্রতিজ্ঞা করেছি এ ভুল আর জীবনে কোনো দিন করব না। সত্যি বলছি। বাচ্চাদের ব্যাপারে কিছুদিন হলো আমি সম্পূর্ণ চিন্তামুক্ত। অবস্থাটা এমন দাঁড়িয়েছে, তাদের যে মা ছিল এটা তারা ভুলেই যাচ্ছে। ভুল ধারণা। বলো দেখি, যে অবস্থা সৃষ্টি করেছে এতে কি সত্যি সত্যি সুখ আছে? কেন সুখে থাকবো না? আমার মা বোন বাচ্চাদের দেখাশোনা করছে, আমিও চাকরি করছি। এই জীবনে আর কি চাই? জীবনকে শুধু তুমি আর বাচ্চাদের নিয়েই। খোদার কসম, জীবনের মজাটা এখন উপলব্ধি করছি। কি বলবো, আমি মনে করি তুমি একটা জিনিস আমার কাছে গোপন করছো। আমি? তাহলে কে? একজন মানুষ সারাদিন অক্লান্ত পরিশ্রম করে যখন স্ত্রী সন্তানের কাছে ফিরে আসে, তখন সন্তানের বাবা ডাক, স্ত্রীর মিষ্টি হাসি সারাদিনের ক্লান্তিকে দূর করে দেয়। আমিও তো সেই আশাতেই তাকে বিয়ে করেছিলাম, কিন্তু সত্যি বলতে কি সেরকম কোনো কিছুই জোটেনি আমার কপালে। তোমার দোষ তোমার কপালের নয়। আমাকে মাফ করবে, তোমার সঙ্গে রূঢ় ভাষায় কথা বলছি বলে। পুরুষ যদি ঘরকে সঠিকভাবে পরিচালনা করতে না পারে, তাহলে শান্তি তো দূরে থাক, ঘরে অশান্তির আগুন জ্বলে। তোমার স্ত্রী সামনে না থাকায় মনে হচ্ছে সব দোষ তার ঘাড়েই চাপাচ্ছ। হয়তো আমার ভাগ্যের নির্মম পরিহাস যে এত সব ভালো ভালো পাত্রী থাকতে সবচেয়ে ঝগড়াটে এবং স্বার্থপর মহিলাকেই আমি বিয়ে করেছি, যে আমাকে বঞ্চিত করেছে। দেখো মানো চেহের, মানুষ কারো বদনাম করে উদ্দেশ্য হাসিল করতে পারে না। সত্যি বলতে কি, তোমার প্রতিবেশী হিসাবে আমি এবং আমার স্ত্রী মনে করি তোমার স্ত্রী খুব ভালো মহিলা ছিল। তুমি যদি এত তাড়াহুড়ো করে তালাক না দিয়ে জীবনের সমস্যাগুলো বুদ্ধির সাথে আগেই সমাধান করতে, তোমার স্ত্রী নমনীয় তো হতোই, তোমাকে সাহায্যও করত। আমার স্ত্রী? যে কয় বছর আমরা একত্রে ছিলাম, কি আর বলবো, সামান্যতম সাহায্য যদি সে করত বা আমার কথায় যদি সায় দিত, সবকিছুতে না বলাটাই ছিল তার অভ্যাস। শুনছো তো? হ্যাঁ, শুনছি। যখনই কোনো কথা বা কাজ করতে চাইতাম, সে সব সময় তার বিরোধিতা করত। নিশ্চয়ই তার কোনো কারণ ছিল। কারণ আবার কি? সে সব সময় মনে করত ঠিক কথা বলে শুধু তার বোন আর মা, আর কেউ না। আল্লাহ সাক্ষী আছে, বিরক্ত হয়ে গেছি তাকে কথা বোঝাতে যে ওই দুইজন আমাদের জীবনকে নষ্ট করে দিচ্ছে, কিন্তু সে মানেনি। ডান দিকে গেলে বলতো বোন বলেছে, বাঁ দিকে গেলে বলতো মা বলেছে। 99%টাই ছিল তার মা বোনের কথা, যা ছিল আমাকে হেয় করা। সেই দিনগুলো। কোথায় যাচ্ছ? আমি যদি খারাপ হয়ে থাকি তুমিই করেছো, আমাদের সন্তানদের কাছ থেকে আলাদা করেছো, আমাকে আপন পর সবার কাছে মূল্যহীন করেছো, আর এখন বসে বসে আমার নামে বদনাম করছো। তুমি তুমি আমার এবং বাচ্চাদের জীবনে বিষাদ ডেকে এনেছো। আমি? না হলে কে?
কে আমাকে সন্তানদের কাছ থেকে দূরে রেখেছে? কে আমাকে এই অবস্থায় ফেলেছে? হ্যাঁ, এটাই কি ছিল তোমার সেই সব প্রতিশ্রুতির পরিণাম? প্রতিশ্রুতি? তুমি তো জানতে আমার নিজের একটা ঘরও নেই, কি জানতে না? হ্যাঁ, ভালোভাবে জানতাম। তোমার এই নিঃস্বতার কারণে মা বোনের সঙ্গে আমি ঝগড়া করেছিলাম। তুমি ঝগড়া করেছো? ঝগড়া করিনি আমি। তারা বলেনি তোমার বেতন কম, বলেনি তোমার নিজের কোনো ঘর নেই, বলেনি তোমার আমার পরিবার সমান নয়, বলেনি ওটা তো একটা ছন্ন ছাড়া যুবক, সংসার আর বাচ্চা লালন পালন কিছুই জানে না। এসবের প্রতিবাদ কে করেছে? তুমি না আমি? প্রতিবাদ না করলে কি হতো? হ্যাঁ, এখন এসব কথা তো বলবেই। ভুলে গেছো কি সব প্রতিশ্রুতি দিয়েছিলে? জীবন বাজি রেখে হলেও আমার জন্য একটা বাড়ি কিনবে আর একটা সুন্দর গাড়ি থাকবে। একটা আশা নিয়ে তোমার ঘরে এসেছিলাম, তোমার ছায়াতলে থেকে বাবার ঘরের চেয়েও আরো সুখে থাকবো। চেয়েছিলাম সবার কাছে প্রমাণ করব তুমি আর আমি এই যোগ্যতা রাখি দুজনে মিলে সমস্যার সমাধান করব। কিন্তু তুমি যা বলেছিলে, প্রতিশ্রুতি দিয়েছিলে, তার কোনোটাই রাখোনি। ক্ষমতা ছিল কিন্তু রাখিনি, এই তো। রাখোনি, এতে কোনো আপত্তি নেই, কিন্তু এটা তো পারতে তোমার ছায়াতলে যখন আমি ছিলাম তখন আমার সাথে বন্ধুত্ব সহমর্মিতা দেখাতে। সম্ভবত তুমি চেয়েছো বাসর ঘরে বিড়াল মারতে, আর সেজন্যই প্রথম দিন থেকে আমাকে বাঁধনের মধ্যে রাখতে চেয়েছো। তুমি কি আশা করেছিলে তুমি যা ইচ্ছা তাই বলবে আর আমি চুপ করে থাকবো? চুপ? তাই তো তোমাকে আঘাত করেছিলাম, ভালোই হয়েছে। যদি দোষী হতাম কোনো কথা ছিল না, কিন্তু তুমি এমন নির্মম, সামান্য একটু খাবার পুড়ে যাওয়া গরম পাতিলটা এমন জোরে আমার মাথায় মেরেছিলে যে আমার জীবনটাই শেষ হয়ে যাচ্ছিল। তখন যদি না মারতাম তাহলে প্রতিদিনই পোড়া খাবার খেতে হতো। সব মেয়ে কি স্বামীর ঘরে এসে প্রথম দিন সব কিছু রান্না করতে পারে? আমি তো সারা জীবনে একবারই বিয়ে করেছি, এটা কি মানতে হবে যে আমার স্ত্রী শুধু পোড়া খাবার তৈরি করতে জানবে? দিন কি তোমাকে বলিনি ঘরের কাজ আমি জানি না? তখন তো বলেছিলে কোনো অসুবিধা নেই, ধীরে ধীরে সব শিখে নেবে। কি বলেছিলে না? হ্যাঁ বলেছিলাম। তাহলে কেন ইস্ত্রি করার সময় তোমার জামার নিচে একটুখানি দাগ লেগেছিল বলে আমার উপর বাঘের মতো ঝাঁপিয়ে পড়েছিলে? কি জামা পুড়িয়ে ফেলেছো আর আশা করছো তোমাকে বলবো খুব ভালো কাজ করেছো? ইচ্ছে করে করেছি না জানতাম না? আমার কি গায়েবী জ্ঞান ছিল যে আমি জানবো তুমি কোনো কাজই জানো না? গায়েবী জ্ঞান ছিল না, মুখের মিষ্টি কথা তো তোমার ছিল। আঘাত না করে যদি আমাকে বুঝিয়ে শুনিয়ে দিতে অথবা এমন ব্যবহার করতে যাতে আমি নিজেই লজ্জিত হয়ে নিজেকে শুধরে নিতাম, কখনো বাধ্য হতাম না এভাবে সংসার ছেড়ে বাবার বাড়ি চলে যেতে, আর তারাও আমাকে ভুল পথে নিত না, যার পরিণতি আজ এই। এখন বলে লাভ কি? এ পথ তো তুমি বেছে নিয়েছো। না সাহেব, এ পথে যেতে তুমি আমাকে বাধ্য করেছো। আবারও বলছো আমি কি তোমাকে বাধ্য করেছি ওখানে যেতে? তাহলে কে? তুমি যদি প্রথম দিনে নেকড়েবাগ না হতে আমার কি মাথা খারাপ হয়েছিল যে আমি বাবার বাড়ি চলে যাব? আমি একটা ভালোবাসাপূর্ণ জীবন কাটানোর জন্য তোমার ঘরে এসেছিলাম, আঘাত পাওয়ার জন্য কিংবা গালমন্দ শোনার জন্য নয়। নিয়েই তোমার সংসার করেছি, সব রকম দায়িত্ব পালন করেছি। আচ্ছা বলো তো, তুমি আমার আর বাচ্চাদের বেলায় কি দায়িত্ব পালন করেছো? তুমি এতই পাষাণ যে যখন তোমার কাছ থেকে আলাদা হয়েছিলাম বাচ্চাদেরকে দেখার জন্য একবারও আসতে দাওনি। আমি কখনো এ ধরনের কথাই বলতে পারি না। তুমি কি বলনি যে যদি আমি তালাক নেই বাচ্চাদেরকে দেখতে আসার অধিকার আমার নেই? তুমি কি বলনি যদি তাদেরকে দেখতে আসে আমার মাথা ভেঙে ফেলবে? ঝগড়ার সময় তো কেউ আর মিষ্টি কথা বলে না, মানুষ কথা কাটাকাটিতে হাজার রকম কথা বলে, তবে এগুলো মনের কথা নয়। আসলে চেয়েছিলাম তোমাকে ভয় দেখাতে, চেয়েছিলাম যেন আমাদের মধ্যে কোনোদিন তালাক না হয়। এত সব বিপদ আমার মাথায় চাপিয়েছো, তালাক দিয়েছো, বাচ্চাদেরকে আমার কোল থেকে ছিনিয়ে নিয়েছো, নিজের কাছে বাইরের মানুষের কাছে আমাকে হেও করেছো, আর এখন নতুন করে বলছো তুমি চেয়েছিলে তালাক যেন না হয়, চেয়েছিলে আমার মনটা ঠিক রাখতে। হায় খোদা, আমি যদি মরে যেতাম। কি হলো? কি হলো? কি হলো ফরিদা? কি হলো? ফরিদা আমি ধরেছি, একটা কিছু করুন, আমার স্ত্রী মারা যাচ্ছে। খোদার দোহাই এক গ্লাস পানি নিয়ে আসুন। জলদি করো, দাঁড়িয়ে থেকো না, এক গ্লাস পানি নিয়ে এসো। আরে আমি যাচ্ছি। ওঠো ফরিদা। ফরিদা কি হয়েছে ফরিদা? কি হলো? অত তাড়াতাড়ি কিসের? মানে ওই বাড়ির বউ বেহুশ হয়ে গেছে, তার জন্য একটু পানি নিতে দাও। তাদেরকে কানতে থাকতে দাও। তুমি কবে এসব কথা বুঝবে? সে তো বেহুশ হয়নি, তার স্বামীকে একটু নাড়া দিয়ে দেখছে এখনো তার প্রতি ভালোবাসা আছে কিনা। আল্লাহর শুকর যে আমরা একটা ভালো কাজ করতে যাচ্ছি, তাই না? ওই যে আসছে।
এসো 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 বাবা এসো। মানুষ জহের, তোমাকে অভিনন্দন, অভিনন্দন। হ্যাঁ, আপনার মেহেরবানি। অভিনন্দন জানাচ্ছি, ভাগ্যবতী হও। আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ, অশেষ ধন্যবাদ। তোমরা দুজন আমার গাড়িতে ঘরে ফিরবে। মিসেস ফরিদা তার বাচ্চাদের দেখার জন্য একেবারে ব্যাকুল হয়ে আছে। হ্যাঁ, আমার জন্য চিন্তা করো না, আমি একবার যেতে পারবো। মাফ করবেন। না, ওটো। হ্যাঁ সত্যি আমি খুব লজ্জিত, হ্যাঁ। আপনারা অনেক কষ্ট করেছেন। এটা আমাদের দায়িত্ব ছিল, আর যেন ঝগড়া না হয় বলে দিচ্ছি। খোদা হাফেজ। আনন্দে থাকুন, দোয়া করছি। নিশ্চয়ই। হ্যাঁ, খোদা হাফেজ। সুখে থাকো, সুখে থাকো, খোদা হাফেজ। খোদা হাফেজ। ভালোই হলো। অনেক ধন্যবাদ। সত্যি আপনাদের ভালোবাসার কথা জীবনে বলার না মতো না না। না, তেমন কিছু নয়। আপনারা যা করলেন আত্মীয়রাও এত করে না। আপনাদের- এই উপকার আমৃত্যু আমাদের মনে থাকবে। চলো বাবা। এটা আমাদের দায়িত্ব ছিল। ঠিক আছে, আরেকটু উপরে। আমার খুব লজ্জা করছে, যদি কিছু মনে না করে তুমি যাও, তাড়াতাড়ি ফিরে এসো। আমার মনেরা যেন বুঝতে না পারে আমি এখানে আছি। আচ্ছা বলো দেখি, আমার মায়ের উপর এখনো তোমার রাগ আছে? না না না, কসম খোদার, বুঝতে পারছো না কেন? যা কিছু ঘটেছে তাতে তাদের কাছে আমার মুখ দেখাতে লজ্জা আজকে করছে। তোমাকে কিন্তু কলিং বেল বাজাতে হবে। এটা এই জন্য যে আমার মা তোমাকে দেখলে আমাকে দেখার চেয়েও বেশি খুশি হবে। সত্যি বলছো? মিথ্যে আবার কিসের? এ কয় মাস সবসময় তোমার পক্ষ নিয়ে কথা বলেছে আর আমাকে খালি বকেছে, সব দোষ আমার ঘাড়ে চাপিয়েছে। এখনো তোমাকে নিয়েই আমার উপর রাগ। তার কথা হলো, যতক্ষণ না আমি তোমাকে সাথে করে ঘরে ফিরে আসবো, আমার সাথে তার কোনো সম্পর্কই থাকবে না। এতদিন কতই না ভুল চিন্তাতে আমি ডুবেছিলাম। আল্লাহ আমাকে মাফ করে দাও। আমার এবং আমার মায়ের মধ্যে মন কষাকষি দূর করার জন্য সবচেয়ে ভালো পন্থা হলো কলিং বেল টিপে তাকে চমকে দেয়া, চোখ মুছে ফেলো। বাচ্চারা তোমাকে এভাবে দেখাটা ঠিক না। খোদাই ভালো জানেন এগুলো আনন্দের কান্না, তুমি বুঝবে না কি অবস্থা যাচ্ছে। ভয় হচ্ছে তাদেরকে দেখলে হঠাৎ যেন বেহুশ হয়ে না পড়ে। আসসালামু আলাইকুম আম্মাজান। ওয়ালাইকুম আপনার সালাম। হাতটা দিন, একটু চুমু খাই। এমন করছো কেন? আমাকে মাফ করে দিন আম্মাজান, আমাকে মাফ করে দিন। আমি এখানে মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মা, আমরা কাজী অফিস থেকে আসছি। তোমার আশায় পূর্ণ হলো, আমার স্ত্রী তার সন্তানদের কাছে ফিরে এসেছে। খুব ভালো করেছো বাবা। ভেতরে আসছো না কেন? জি, আপনার মেহেরবানি। এসো। আমি জানি যে তোমার সন্তানদের জন্য তোমার মন ব্যাকুল হয়ে আছে। সত্যি আম্মাজান, ওরা কোথায়? ওরা কোথায়? সত্যি আমার মন ব্যাকুল হয়ে আছে। এটাই তো স্বাভাবিক। শোনা, আমার তোমার জন্য আমার কলসে পড়ে যাচ্ছিল, মা পড়ে যাচ্ছিল। মামুনি আমার আমার আদরের ধন। মামুনি 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 আমার কলসের টুকরো আদরের ধন আমি যদি মরে যেতাম। তোমার জন্য মন কতই না কাঁদছিল। তোমাদেরকে এতদিন ধরে না দেখতে পেয়ে আমিও পাগল হয়ে পড়েছিলাম। হায় খোদা, আল্লাহকে আমাকে মাফ করবেন, তোমাদের কাছ থেকে এতদিন দূরে ছিলাম, তোমাদের জন্য আমি মরতেও পারি।